সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরা ইতিমধ্যেই বাই পার্ট শেষ করে ফেলেছি। তাহলে আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব, থাম্বনেল দেখে বুঝে গেছো, কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকলন। চ্যাপ্টারটা কিন্তু বড় চ্যাপ্টার, অনেকগুলো কনসেপ্ট আছে। ভিডিওটাকে ভালো করে দেখবে। এই চ্যাপ্টার থেকে কিন্তু আগেও অনেক কোয়েশ্চেন এসছে, তোমাদের বেলাতেও অনেক কোয়েশ্চেন আসবে। এই চ্যাপ্টারের অঙ্কগুলো কিন্তু চ্যাপ্টারের কনসেপ্ট ছাড়া করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে, তুমি আগের চ্যাপ্টারের কনসেপ্ট দিয়ে চ্যাপ্টারের অঙ্ক করতে পারবে, কিন্তু অনেকটা লেন্দি হয়ে যাবে। কি বললাম বোঝা গেল? এই চ্যাপ্টারটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ইংলিশ এবং বাংলায় দুটোতে এই চ্যাপ্টারের কনসেপ্টগুলোকে ভালো করে বোঝাবো, তার জন্য এক্সাম্পল দেবো। এক্সাম্পলগুলো কিন্তু এসএনডি থেকে নেওয়া হবে, চ্যাপ্টার থেকে নেওয়া হবে, আর কিছু কিছু ভালো বই থেকে নেওয়া হবে। তো অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো। তাহলে আমি আর সময় নষ্ট না করে আমি শুরু করছি, ঠিক আছে? তাহলে এখানে যে চ্যাপ্টারটা কয়েকটি বিশেষ আকারে অপেক্ষকের সমাকলন, আমি বলতে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ট্রিকোনোমেট্রি আর একটা হচ্ছে অ্যালজেব্রা বা বীজগণিতিক। ঠিক আছে, মানে এরকম দুটো পার্টে ভাগ করা যায়। তুমি যদি নিজে চ্যাপ্টারটা করবে, তুমি নিজেরা দেখতে পারবে যে এই চ্যাপ্টারে দু টাইপের অঙ্কই বেশি আছে। কি বললাম বুঝলো? ট্রিকোনোমেট্রির অঙ্ক আর তোমার বীজগণিতিক বা অ্যালজেব্রার অঙ্ক। তো আমরা যেরকম এসএনডি বইতে পরপর করে যাওয়া আছে, আমরা সেই মতো করে এগোচ্ছি। তো ফার্স্ট টপিকটা আমরা পড়ে নেব, টু ইভালুয়েট সাইন টু দি পাওয়ার nx dx অ্যান্ড কস টু দি পাওয়ার nx dx where n is পজিটিভ ইন্টিজার। মানে এরকম টাইপের ইন্টিগ্রেশন দেওয়া থাকলে কি করে সমাধান করবে, যেখানে nটা একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। ধনাত্মক পূর্ণ সংখ্যা দু রকম হতে পারে, একটা হচ্ছে ইভেন আর একটা হচ্ছে অড, মানে যুগ্ম আর অযুগ্ম। তাহলে এরকম কেস থাকলে কি করে অঙ্ক করব দেখে নি। তাহলে কেস নাম্বার 1 থেকে একটা এক্সাম্পল নেওয়া যাক। কেস নাম্বার 1-এ কি বলেছে? n যখন ইভেন হবে। ঠিক আছে, তুমি একটা এক্সাম্পল নাও। সে আমি তোমাকে বললাম সাইন স্কোয়ার এক্স ডিএক্স। কি বললাম বোঝা গেল? একটা কথা মনে রাখবে, যখন আমাদের এনটা, ঠিক আছে, যুগ্ম হবে, যখন আমাদের এনটা যুগ্ম হবে বা ইভেন হবে, ঠিক আছে, তখন সেই কেসগুলো দেখো, এই অঙ্কগুলো তুমি অনেকভাবে করতে পারো, কিন্তু ম্যাক্সিমাম যে তোমার এই অঙ্কগুলোর কমন কনসেপ্টটা হচ্ছে, তখন তোমাকে এখানে গুণিতক কোণের সাহায্য নিতে হবে বা মাল্টিপল অ্যাঙ্গেল। ঠিক আছে, মাল্টিপল অ্যাঙ্গেলস যদি এন যুগ্ম হয় বা ইভেন হয়, তখন তোমাকে মাল্টিপল অ্যাঙ্গেল বা গুণিতক কোণে হেল্প নিতে হবে। ঠিক আছে, ক্লাস 11-এ করেছো, ফর্মুলাগুলো আশা করি মনে আছে। তো এটা তো খুবই বেসিক অঙ্ক হয়ে যায়। কিরকম দেখো, তুমি এখানে হাফ দিয়ে 2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স লিখতে পারো। এবার এইটা কার ফর্মুলা হয় দেখবে, এটা 1 মাইনাস কস 2x dx এর ফর্মুলা হয়। তাকে আমরা লিখতে পারি হাফ ডিএক্স মাইনাস হাফ কস 2x dx। তাহলে এখানে আসবে হচ্ছে হাফ এক্স প্লাস হাফ সাইন 2x বাই 2 প্লাস সি। এখন তুমি চাইলে হাফকে কমন নিয়ে রাখতেই পারো বা 1/4 কমন নিতে পারো, সেটা খুব একটা ম্যাটার করে না। ঠিক আছে, বলবে স্যার এত খুবই বেসিক হয়ে গেলে, এত বেসিক তো দেবে না। আমি জানি এত বেসিক দেবে না, তাহলে কিরকম দিতে পারে? সাপোজ আমি একটা অঙ্ক নিই, সে cos টু দি পাওয়ার 4x dx। 6ও নেওয়া যেতে পারে, 6 আসার চান্সটা কম, মেনলি ধরো 4 দিয়ে আসে। তাহলে এই অঙ্কটাকে তুমি বলবে স্যার এটাকে মাল্টিপল অ্যাঙ্গেলসে কি করে নেবো? আমি বলছি কি করে নেবে। দেখো এখানে তুমি 1/4 করে দাও। ঠিক আছে, তাহলে এখানে 4 চলে আসবে। এবার দেখো তো কি লেখা যায়, 1/4 এটাকে লিখতে পারি 2 cos স্কোয়ার এক্স হোল স্কোয়ার ডিএক্স। তাহলে 1/4 2 cos স্কোয়ার এক্স মানে কি হবে বলো তো একটু ভেবে? 2 cos স্কোয়ার এক্স মানে হচ্ছে 1 প্লাস cos 2x তার হোল স্কোয়ার ডিএক্স। এবার এটাকে হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙাতে হবে। তাহলে 1/4 এখানে আসবে 1 প্লাস 2 cos 2x প্লাস cos স্কোয়ার 2x dx। এখন আমি এদেরকে স্প্লিট করে দেবো, dx প্লাস 1/2 cos 2x dx প্লাস 1/4 cos স্কোয়ার 2x dx হচ্ছে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা 1/4x প্লাস 1/2 sin 2x বাই 2 হবে। আর এই জায়গাটা দেখো, এখানে তো ভেতরে কিছু নেই, এটাকে আবার গুণিতক কোণে আনার জন্য কিন্তু আমাদের ভেতরে একটা 2 চাই। তার জন্য কি করছি, আমরা এখানে 8 লিখছি, 2 cos স্কোয়ার 2x dx লিখছি। তাহলে কত হবে, 1/4x এইখানে হবে sin 2x বাই 4 প্লাস 1/8। এইখানে আমরা লিখতে পারবো 1 প্লাস cos 4x dx। কেমন? এবার এটাকে তুমি ইন্টিগ্রেশন করতে পারবে, আমাকে একটু ওপরটাকে মুছতে হবে, তার জন্য আমি এদিকটা মুছলাম। কিন্তু মনে রাখবে এন যুগ্ম হলে আমরা মাল্টিপল অ্যাঙ্গেলসের সাহায্য নিই এই কেসের জন্য। ঠিক আছে, তাহলে এটাকে একটু মুছলাম। তাহলে দেখো এইখানে কি আসছে, এইখানে আমাদের
এটা আসছে 1/4, এখান থেকে এখানে চলে গেলাম, 1/4x প্লাস sin 2x by 4 প্লাস 1/8 dx প্লাস 1/8 cos 4x dx। কেমন? তাহলে এখানে হচ্ছে 1/4x sin 2x by 4 প্লাস 1/8x প্লাস 1/8 sin 4x by 4 প্লাস সি লিখতে কিন্তু ভুলবে না। তো তাহলে এই কেসটা পেয়ে গেলে এখন তুমি এক্স কে কমনে একটু সলভ করতেই পারো, সো তো এটা বাড়িতে করবে। ঠিক আছে, তাহলে তোমরা এটা শিখে গেলে যে কি শিখলে, যদি আমাদের এন একটা ইভেন ইন্টিজার হয়, ইভেন পজিটিভ ইন্টিজার, পজিটিভ কথাটা বলা উচিত, তাহলে আমরা কি করব, ইভেন থাকলে বা যুগ্ম থাকলে আমরা গুণিতক বা মাল্টিপল অ্যাঙ্গেলসের হেল্প নেব। কি বললাম বোঝা গেল? মাথায় ঢুকিয়ে নাও। আচ্ছা, তাহলে এবার কেস নাম্বার 2-তে আসার পালা। কেস নাম্বার 2 বলছে যদি অড হয়, তাহলে অডের কিছু কেস নেই, কেস নিয়ে ভাবি। আচ্ছা, তো সাপোজ মনে করো আমি একটা কেস নিচ্ছি, সে আমি তোমাকে বললাম একটা কোয়েশ্চেন যে sin টু দি পাওয়ার 7x dx। দেখো 7টা একটা কিন্তু অড নাম্বার, অযুগ্ম সংখ্যা। তো যখনই এরকম অড নাম্বার দেখবে তুমি ইভেন অডে ভাঙিয়ে নেবে। ঠিক আছে, ইভেন অডে মানে কিভাবে লিখবো স্যার, sin টু দি পাওয়ার 6x আর sin x dx এ ভাঙিয়ে নাও। এবার এ তো একা আছে, ওকে কিছু করতে হবে না। একে দেখো, একে কি আমি লিখতে পারি বলো তো, sin স্কোয়ার এক্স তার কিউব, আর নিচে কি লিখতে পারি, নিচে সাইডে লিখতে পারি sin x dx। কেমন? আচ্ছা, বলবে এটা কেন করলে? দেখো সাইন তুমি চাইলে ভেতরে কিউবও রাখতে পারতে, বড় হতো। ঠিক আছে, আর সাবস্টিটিউশন করতে একটু অসুবিধা হতো, সাবস্টিটিউশন করতে হবে এখানে। দেখো এইখানে সাইন স্কোয়ার এক্স মানে কি আমরা কি জানি, ছোটবেলায় তো পড়েছি 1 মাইনাস কস স্কোয়ার এক্স হোল কিউব, আর এখানে হবে সাইন এক্স ডিএক্স। এবার আমরা কস এক্স কে একটা কাজ করি, জেড ধরি, তাহলে অবকল করলে কি পাবো, মাইনাস সাইন এক্স ডিএক্সটা হয়ে যাবে ডিজেড, তাহলে সাইন এক্স ডিএক্স এর ভ্যালু মাইনাস ডিজেড। আচ্ছা, তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার তার কিউব, আর এই জায়গাটা মাইনাস ডিজেড হবে। কি বললাম বোঝা গেল? আচ্ছা, একটা কথা বলো, আমি যদি, এটা তো তোমরা সবাই জানো যে -1 কিউব করলে কিন্তু -1 আসে, জাস্ট আমি একটু লিখলাম ফর ইউর নলেজ, তোমরা অটোমেটিক জানো এটা, তো কি বলবো। তো দেখো এই জায়গাটায় না আমরা একটা মাইনাসকে বাইরে আনছি, মাইনাস সাথে প্লাস হয়ে যাবে, এইভাবে দেখে করা যাবে না? অবশ্যই যাবে, কেউ না করেনি, আমি করছি। তাহলে এই জায়গাটা জেড কিউব -1, সরি জেড স্কোয়ার -1 তার হোল কিউব, আর এই জায়গাটা ডিজেড করলাম। এবার এটাকে ভাঙাবো, দেখো তাহলে জেড স্কোয়ারের কিউব মাইনাস 3z স্কোয়ারের স্কোয়ার প্লাস 3z স্কোয়ার -1। ঠিক আছে, এইটাকে করে আমরা ডিজেড করতে পারি। আচ্ছা, তাহলে এটা করলে কত হবে, জেড টু দি পাওয়ার 6 মাইনাস 3z স্কোয়ার, এই জায়গাটায় কিন্তু একটা জেড স্কোয়ার আছে, তাহলে এই জায়গাটা হবে হচ্ছে জেড টু দি পাওয়ার 4 প্লাস 3z স্কোয়ার, আর এই জায়গাটা -1 ডিজেড। এখন যদি এদেরকে ভাঙিয়ে দেওয়া যায়, আরেকটু করতে পারি, এটা হবে জেড টু দি পাওয়ার 7/7, ঠিক আছে, মাইনাস 3z টু দি পাওয়ার 5/5 প্লাস 3z কিউব বাই কিউব মাইনাস জেড প্লাস সি, আর যেখানে জেড এর ভ্যালু হচ্ছে কস এক্স। তো তোমাকে এটা লিখতে হবে। কি বললাম বোঝা গেল? দেখে নাও। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, যদি সাইনের পাওয়ারটা অড হয় বা অযুগ্ম হয়, তাহলে আমরা কস এক্সকে জেড ধরি। এটা বইতে লেখা আছে, অনেকে কনফিউশন, এটা সাইন আছে কসকে ধরবো, মানে অ্যাকচুয়ালি সাইনটা অড নাম্বার থাকা মানে কি ইভেন অডে আমরা ভাঙাই, তারপরে ওটাকে আমরা কসে কনভার্ট করি, দেন আমরা সাবস্টিটিউট করি। ঠিক আছে, যাতে আমাদের এটা আনতে সুবিধা হয়। এবার এখানে আমরা জেডের ভ্যালু পুট করে দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। কি বললাম বোঝা গেল? লিখে নাও। তোমরা লিখে নিয়েছো, তাহলে আমরা নেক্সট যে অঙ্কটা করব, 1 মিনিট ডাস্টারটা নিয়ে আসতে হবে। তাহলে আমরা নেক্সট যে অঙ্কটা করব, এটা তো আমি সাইনের জন্য দেখালাম, কস দিয়ে একটা অঙ্ক করা যাক। সাপোজ এই অঙ্কটাকে একটু পাওয়ারটা চেঞ্জ করে কস দিয়ে একটা অঙ্ক করি। চলো, তাহলে আমি বললাম কস টু দি পাওয়ার 5x dx। চলো এই অঙ্কটা করব।
এই যে অঙ্কটা আছে বইতে দেখবে লেখা থাকবে সাইন এক্স কে জেড ধরতে হবে। এবার তোমরা বুঝে গেছো সাইন এক্স কেন জেড ধরবো। এটাকে আমরা ইভেন অড ফাংশনে ভাঙিয়ে দিই। তাহলে এই জায়গাটা হবে cos টু দি পাওয়ার 4x, এইখানে হবে cos x dx, যাকে আমরা লিখতে পারবো cos স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার cos x dx। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার cos x dx। এখন আমরা সাইন এক্স কে জেড, তাহলে cos x dx এর ভ্যালু dz হবে। তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার dz, যাকে আমরা লিখতে পারি 1 মাইনাস 2z স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 dz, যাকে আমরা লিখতে পারি ডাইরেক্টই করে দিই, অসুবিধা নেই। তাহলে এই জায়গাটা z মাইনাস 2z কিউব বাই 3 প্লাস জেড টু দি পাওয়ার 5/5 প্লাস c হবে। কেমন? এখন দেখো তুমি z এর ভ্যালুটা এখানে পুট করে দেবে, এটা অ্যান্সার হয়ে যাবে। এবার একটা অঙ্ক তোমাকে দেখাই। এই অঙ্কটা দেখো, আমি তোমাকে বললাম সাইন কিউব এক্স ডিএক্স, এটাকে তুমি লিখতে পারো কি করে বলো তো? এটাকে তুমি লিখতে পারো হচ্ছে সাইন স্কোয়ার এক্স সাইন এক্স ডিএক্স, এটাকে তুমি লিখবে 1 মাইনাস কস স্কোয়ার এক্স 1 মাইনাস কস স্কোয়ার এক্স, আর এই জায়গাটায় সাইন এক্স, তারপর তুমি কস এক্সকে জেড ধরলেই তোমার অঙ্ক রেডি, তাই তো? কিন্তু এই অঙ্কটাকে একটু অন্যভাবেও করা যায়। বলবে স্যার কী করে করা যায়, আমি তোমাকে দেখাই। চলো, এই অঙ্কটাকে তুমি দেখো, একটা ফর্মুলা তোমরা শিখেছো, সেটা হচ্ছে সাইন 3x, যার ফর্মুলা হচ্ছে 3 সাইন এক্স মাইনাস 4 সাইন কিউব এক্স, তাই তো? তাহলে 4 সাইন কিউব এক্স এর ফর্মুলা কি? 3 সাইন এক্স মাইনাস সাইন 3x। তাহলে এই জায়গাটায় আমরা একটা 1/4 দিয়ে 4 মাল্টিপ্লাই করি, তাহলে এখানে কত লিখতে পারবো? 3 সাইন এক্স মাইনাস সাইন 3x dx। ওকে, তাহলে 3/4 সাইন এক্স মাইনাস 1/4 মাইনাস 1/4 সাইন 3x dx। তাহলে এটা হবে 3/4 মাইনাস কস এক্স, আর এই জায়গাটা দেখো এটা মাইনাস আসবে বলে আগে মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 1/12 এই জায়গাটা হবে হচ্ছে cos 3x প্লাস c। তো তুমি কিন্তু এইভাবেও অঙ্কটাকে করতে পারো, ঠিক আছে? হয়তো আগের প্রসেস যেভাবে করবে তার সঙ্গে অ্যান্সার ডিরেক্ট মিলবে না, কিন্তু এইভাবে অঙ্কটা করলেও তুমি ফুল মার্কস পাবে। কি বললাম বোঝা গেল? ফলে একই অঙ্ককে কিন্তু তুমি অনেক রকমভাবে করতে পারছো। তাহলে আমরা কি শিখলাম এখানে? যদি ইভেন হয় তাহলে আমরা মাল্টিপল অ্যাঙ্গেলস বা গুণিতক কোণের সাহায্য নেব, আর যদি অড হয় তো ওটাকে ইভেন অডে ভাঙাবো, ভাঙিয়ে সাইন থাকলে কসকে জেড, কস থাকলে সাইনকে জেড ধরবো। কি বললাম বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্টের কনসেপ্ট। তাহলে এবার আমরা সেকেন্ড পার্টে চলে যাই। আচ্ছা, তাহলে আমরা এই সেকেন্ড পার্টটা স্টার্ট করছি। সেকেন্ড পার্টটায় আমাদের কি বলেছে? টু ইভালুয়েট দ্য ইন্টিগ্রালস অফ দ্য ফর্ম সাইন টু দি পাওয়ার mx অ্যান্ড কস টু দি পাওয়ার nx dx হোয়ার m অ্যান্ড n আর পজিটিভ ইন্টিজার্স। এর আন্ডারে 5টা কেস আছে। এসএনদেতে শুধুমাত্র থিওরি লেখা আছে, এক্সাম্পল সম্বন্ধে ডিটেলসে কিছু লেখা নেই, ঠিক আছে? কিছু হয়তো এক্সাম্পলের নাম্বার লিখে দেওয়া আছে, তো এর প্রত্যেকটা অঙ্ক আমি এক্সাম্পল সমেত করে দেখাবো, ঠিক আছে? তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখো। তাহলে ফার্স্ট কেসে বলছে পুট সাইন এক্স অর কস এক্স জেড, মানে সাইন এক্স অথবা কস এক্স তুমি সাবস্টিটিউট করতে পারো, দুটোর মধ্যে যে কোনো একটা তোমার মন চায়। কখন করতে পারবে? যদি এম আর এন দুজনেই কিন্তু অড হয়। এদিকে তাকাও, এই দেখো লেখা আছে। তাহলে একটা এক্সাম্পল নিই, কোয়েশ্চেন নাম্বার 1। সাপোজ একটা এক্সাম্পল নিচ্ছি, আমার মনে হলো আমি সাইন টু দি পাওয়ার 5x আর কস কিউব এক্স ডিএক্স, এই অঙ্কটা দেখেছি পরীক্ষায় আসে। তো এই যে অঙ্কটা আছে দেখো, এখানে 5 আর 3 দুজনেই কিন্তু অড। কি বললাম বোঝা গেল? তাহলে এইটাকে করব কি করে? এখন দেখো, তোমার যেটা কি ইচ্ছা তুমি জেড ধরতে পারো, কিন্তু আমি একটা কথাই বলি, যাকেই জেড ধরতে চাও তুমি যে কোনো একটাকে আগে ইভেন অডে ভাঙাও। ইভেন অডে মানে আমি বলবো স্যার আমি সাইন 5কে কিছু করতে চাই না, বলবো আচ্ছা রেখে দাও। তাহলে এইটাকে আমি কি লিখতে পারি? cos স্কোয়ার এক্স cos x dx। আচ্ছা, এবার কি করব স্যার? এদিকে দেখো সাইন টু দি পাওয়ার 5x 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর এই জায়গাটা cos x dx। এখন আমি সাইন এক্সকে জেড ধরি, তাহলে অবকল করলে বা ডিফারেন্সিয়াল নিলে cos x dxটা আমার dz হবে। তাহলে দেখো এগুলোকে তুমি কিন্তু অবজারভেশন দিয়েও করতে পারো, প্র্যাকটিসটা এমন লেভেলে নিয়ে গেলে যে অবজারভেশন দিয়ে অঙ্ক হয়ে যাচ্ছে।
কিন্তু প্রথমে তো একটু করে নিজের এক্সপিরিয়েন্সটাকে গেইন করতে হবে। তো এই এক্সাম্পলগুলোকে বা এই যেগুলো মেথডগুলো বলা আছে সেগুলোকে একটু মনে রেখো প্র্যাকটিস করে, ঠিক আছে? লিখবে, না লিখলে কিন্তু হয় না। তো এইখানে দেখো আমি এটাকে লিখতে পারবো z⁵ 1 - z² dz, যাকে আমি লিখতে পারবো z⁵ z⁵ 7 dz। তাহলে এইটা হবে z⁵ 6/6 z⁵ 8/8 প্লাস c। কেমন? তাহলে এটা কি হবে? এখন z এর জায়গায় ভ্যালু পুট করলে আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে। তো z হচ্ছে আমাদের sin x⁵ মাইনাস sin x⁵8/8 প্লাস c। কেমন? তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এখানে অন্য যে কোনো পাওয়ার, যে যদি কসের পাওয়ারটা বড় হতো সাইনের পাওয়ারটা কম হতো, সেমভাবেই করতাম। তো দুজনের পাওয়ার যদি সেম হয়ে যায়, অড হয়ে যায়, তাতেও সেমভাবেই করতাম। যে কোনো একটাকে অড ইভেন ভাঙিয়ে নিয়ে দেন সলভ করতাম। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, এবার আমি কোয়েশ্চেন নাম্বার 2-তে যাই। এটা অতটা মানে টাফ নয়। তো নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সটটা কি বলেছে? পুট sin x = z when m is even and n is odd। m কার পাওয়ারে আছে? সাইনের। অড কার পাওয়ারে আছে? কসের। তাহলে একটা এক্সাম্পল নিই। সাপোজ m ইজ ইভেন বলেছে, তাহলে আমি নিলাম হচ্ছে sin⁴x আর অড নি হচ্ছে cos³ dx। তো দেখো এখান থেকে আমরা কি বলতে পারি, ওরা কি বলছে যে sin x কে z ধরো, তার মানে এটাকে, আচ্ছা এটাকে যদি z ধরি, একটু লজিক্যালি ভাববে, আমি যদি sin x কে z ধরি তাহলে অবকল করলে cos x dx dz আসবে। তার মানে আমার cosটাকে কে দেবে? এইটা দেবে। তার মানে এখানে আমাকে একটা cosকে আলাদা করতে হবে। তো করি, তাহলে এইটা হবে sin⁴x cos² x dx, না আরেকটা লিখতে হবে cos x dx। তাহলে এখন আমরা লিখতে পারবো sin⁴x 1 - sin²x আর এই জায়গাটা হয়ে যাবে cos x dx। কেমন? এখন তুমি একটু লক্ষ্য করলে দেখবে এখানে দেখো sin x কে আমরা z ধরেছি, ঠিক আছে? তো তুমি একটা জিনিস দেখো, এখানে এটা কি হয়ে যাবে? z⁴ 1 - z² dz। তো তুমি একটা প্যাটার্ন দেখো, যেখানে বলছে, যদি এটা একটু মনে রাখবে তাহলে কি হয় বলো তো, এত ফর্মুলার চাপ তোমার মাথায় পড়বে না। দুটো যদি অড হয় তো যে কোনো একটাকে অড ইভেন ভাঙাবো, ভাঙিয়ে জেড ধরে নেবো যেটা ইচ্ছা। কিন্তু যদি যে একটা অড একটা ইভেন হয়, তাহলে কি করবে? যে অড আছে তাকে ইভেন অডে ভাঙাবে, আর যে ইভেন হচ্ছে তাকে তুমি ইভেন অডে ভাঙালে, আমি এখানে বলি দেখো, যে অড আছে তাকে আমি ইভেন অডে ভাঙালাম, আর যেটার পাওয়ারটা ইভেন ছিল তাকে আমি জেড ধরে নেবো। কি বললাম, বোঝা গেল? একটা কথা, যখন এই অড যেটা আছে ওকে তো ইভেন অডে ভাঙিয়ে দিলাম, ঠিক আছে? তো এবার আগে যে ইভেন পাওয়ারটা ছিল ওটাকে জেড ধরে নেবো। কি বললাম, বোঝা গেল? তাহলে অডটা আমার কাজে লেগে যাবে। তাহলে এটা করলে কত হবে? z⁴ z⁶ dz। তাহলে এটা হবে z⁵5/5 z⁵7/7 প্লাস c। দেখে নাও, এবার z এর জায়গায় ভ্যালু পুট করে দেবে। তো এটা হচ্ছে অ্যান্সার। সেম কনসেপ্ট কিন্তু অ্যাপ্লাই হবে আমাদের যদি উল্টোটা হয়। কি বললাম, বোঝা গেল? তো উল্টোর একটা অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, এটাকে লিখে নাও। তো দেখো উল্টোটা একটা অঙ্ক দেখাচ্ছি তোমাদেরকে, যে উল্টো থাকলে কি হবে। তাহলে এইখানে সাইনের পাওয়ারটা কিন্তু ইভেন ছিল। এবার আমি উল্টো কেস নিই, সাইনের পাওয়ারটাকে অড নিই, sin⁵5x আর cos⁴x dx নিলাম। কেমন? তাহলে আমরা অডটাকে ইভেন অডে ভাঙাবো। তাহলে sin⁴x cos⁴x আর এইখানে হয়ে যাবে sin x dx। তাহলে এই জায়গাটায় আমরা 1 - cos² x তার হোল স্কোয়ার আর এই জায়গাটায় cos⁴x sin x লিখতে পারি। এখন আমরা cos x কে যদি z ধরি তাহলে -sin x dx এর ভ্যালু dz হবে। তো sin x dx এর ভ্যালুটা কত হচ্ছে? -dz। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের? 1 - z² এর হোল স্কোয়ার z⁴ dz। তাহলে z⁴, আচ্ছা এটাকে একটু সলভ করতে হবে কারণ স্কোয়ার আছে। তাহলে 1 - 2z² z⁴ আর z⁴ হচ্ছে dz। ঠিক আছে? কি বললাম, বোঝা গেল অঙ্কটায়? তাহলে দেখো, তাহলে আমরা কি করছি, এবার এটাকে সলভ করব। এটা করলে হবে z⁴ 2 z⁶ dz আর এই জায়গাটা হয়ে যাবে z⁴ 8 dz। তাহলে z⁵5/5
z⁴ আর z⁴ প্লাস সি। কেমন? এবার তোমাকে z এর ভ্যালুটা পুট করতে হবে, তাহলেই তোমার অ্যান্সার হয়ে যাবে। লিখে নাও। এরপরে আমরা পার্ট নাম্বার 4 আর 5 করব, যেখান থেকে কিন্তু পরীক্ষায় সব থেকে বেশি কোশ্চেন আসে। কি বললাম বোঝা গেল? পার্ট নাম্বার 4 আর পার্ট নাম্বার 5 স্টার্ট করছি। কি বললাম বোঝা গেল? খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই দুটো পার্ট। এটা VVI, এখান থেকে পরীক্ষায় কিন্তু প্রচুর অঙ্ক আসে। তাহলে পার্ট নাম্বার 4-এ বলছে যদি দুটোই আমাদের ইভেন হয় তাহলে কিন্তু আমাদের মাল্টিপল অ্যাঙ্গেলসে হেল্প নিতে হবে। একটা এক্সাম্পল নাও। বলবে স্যার কিরকম এক্সাম্পল? এখানে দেখো বেশি বড় পাওয়ার দিয়ে আসে না। বলছে কেন আসে না? বড় পাওয়ার দিয়ে আসতেই পারে। বড় পাওয়ার দিয়ে আসলে কি হবে, ক্যালকুলেশনটা অনেকটা বড় হয়ে যায়। তো আমাদের কাউন্সিলরের কাছে অনেক ভালো ভালো অঙ্ক আছে, একটু মাথা খাটানোর অঙ্ক পরীক্ষায় দেয়, লেবোরিয়াস অঙ্ক দেয় না। মানে বড় পাওয়ার দিয়ে আসলে মাথা কম খাটবে, লেবোরিয়াস বেশি হয়ে যায়, ঠিক আছে, বেশি পরিশ্রমের অঙ্ক হয়ে যায়। তো ওরকম আসে না। আমি তোমার একটা সিম্পল এক্সাম্পল নিয়ে দেখাই। সাপোজ মনে করো sin⁴x cos² dx, ছোট এক্সাম্পল। এটা দুটো ইভেন আছে, এটাকে কিন্তু আমাদের মাল্টিপল অ্যাঙ্গেলসে হেল্প নিতে হবে। দেখো এই অঙ্কটাই কত বড় হবে। দেখো এইখানে আমরা 1/8 করবো। স্যার কেন? এখানে আমি 4 sin²x, অ্যাকচুয়ালি sin⁴x আর 2 cos²x এইভাবে লিখবো এদেরকে। কি বললাম বোঝা গেল? এবার দেখো 1/8 এইটাকে হবে 2 sin²x এর হোল স্কোয়ার, এই জায়গাটা তোমার 2 cos²x dx আছেই, তো খুব একটা অসুবিধা হবে না। তাহলে 1/8 আর এই জায়গাটা কত হবে? 1 মাইনাস cos2x এর হোল স্কোয়ার, আর এই জায়গাটা হবে হচ্ছে 1 প্লাস cos2x dx। এখন তোমার মনে হতেই পারে a² - b² অ্যাপ্লাই করবে, ও আলটিমেটলি ঘুরে ফিরে সেমই আসবে। এবার দেখো এই জায়গাটায় আমরা কি করতে পারি, 1/8 এটাকে কি করা যেতে পারে বলো? 1 মাইনাস 2 cos2x প্লাস cos²2x, আর এই জায়গাটায় 1 প্লাস cos2x dx। এবার এদেরকে করব মাল্টিপ্লাই। তাহলে 1/8, তাহলে এই জায়গাটা আসবে হচ্ছে 1 প্লাস cos2x মাইনাস 2 cos2x মাইনাস 2 cos²2x প্লাস cos²2x প্লাস cos³ 2x dx। এটা এত বড় হলো। এবার দেখো 1/8, 1, এই দুটোকে সলভ করলে অ্যান্সার কত আসবে? মাইনাস cos2x। আচ্ছা, এই দুটোকে সলভ করলে কত আসবে? মাইনাস cos²2x আর প্লাস cos³ 2x dx। কেমন? এবার আমাদের এই যে পাওয়ারগুলো আছে এগুলোকেও কিন্তু রিডিউস করে 1-এ আনতে হবে। তো এই জায়গাটায় 1/8 dx মাইনাস 1/8 cos2x dx, এই জায়গাটায় আমি 1/16 করে 2 cos²2x dx করব, ঠিক আছে। আর প্লাস 1/8 ইন্টু 4 করে 4 cos³ 2x dx লিখি। বলে স্যার কেন করলে? এখনই বলে দিচ্ছি যে কেন করলাম এটাকে। এতটা অবধি তোমরা লিখে নাও, কারণ আমার ওপরে কিছু লাইন মুছতে হবে, ঠিক আছে। এমনিতেই অঙ্কটা বড়, দেখো আমি নিচে একটা লিখতেই পারি। দেখো তোমাদের সামনে আমি লিখছি cos3x এর ফর্মুলা কি? 4 cos³ মাইনাস 3 cos x। কেমন? এখন দেখো এইখানে কিন্তু 2x আছে, তো তুমি একটা কাজ করো, তুমি এখানে 2x গুলো বসাবে। একটা এখান থেকে জিনিস লিখবে, একটু দেখো তো। আমরা লিখবো এখানে 4 cos³ x এর ভ্যালু কত হবে? cos 3x প্লাস 3 cos x। কেমন? এ দেখো এটা হবে এর ভ্যালু, এটাকে এদিকে নিয়ে চলে আসলাম। আচ্ছা, আমরা একটু ওপরটা মুছছি। দেখো এই জায়গাটায় কি করি, দেখো এই যে এতটা অবধি আসলো না, এটা তো আমাদের রাফে করতে হবে, তো নিচে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, যায় আসে না। তো এখানে আমাদের অ্যান্সারটা হবে 1/8x মাইনাস 1/8 sin 2x/2। কেমন? আচ্ছা, এইখানে মাইনাস 1/16, এইটা আসবে 1 প্লাস cos 4x dx প্লাস 1/32। এবার দেখো এইখানে কত আছে? cos³ 2x আছে। তুমি মনে মনে এই জায়গাটায় 2x বসাও, তাহলে x দ্বিগুণ হয়ে গেল। তাহলে এই জায়গাটায় 2 হবে, তাহলে এটা 6 টাইমস হয়ে যাবে, এখানে 2x হবে, তাহলে এইটা হয়ে যাবে cos 6x প্লাস 3 cos 2x dx। তুমি এই জায়গাটায় 2x বসিও, তো সবকটা, এটা তো একটা আইডেন্টিটি, তুমি x এর জায়গায় এখানে 2x বসালে এখানে সবকটা 2x হবে, তো 2 × 3 6, আর এখানে 2xই হবে। কি বললাম বোঝা গেল? তাহলে 1/8x মাইনাস
সাইন 2x বাই 16, তো মাইনাস 1/16 dx মাইনাস 1/16 cos 4x dx প্লাস 1/32 cos 6x dx প্লাস 3/32 cos 2x dx। তো এইটা আমাদের অ্যান্সার হবে। তো এখানে আরেকটু করে দিই, দেখেছো এই ছোট পাওয়ারের অঙ্ক 2 আর 4 তাতেই কত বড় হলো, তো 6 থাকলে আরো বড় হবে। তো অত বড় অঙ্ক কিন্তু পরীক্ষায় জেনারেলি দেয় না, দেবেও না, তুমি 99% চান্স আছে। ঠিক আছে, তাহলে 1/16x মাইনাস 1/16 সাইন 4x বাই 4 প্লাস 1/32, এইটা হবে হচ্ছে সাইন 6x বাই 6 প্লাস 3/32 সাইন 2x বাই 2 প্লাস সি। কেমন? তাহলে এইটা কিন্তু আমাদের পুরো অ্যান্সার হলো। তাহলে তুমি এটাকে একটু সলভও করতে পারো, এমন কিছু অসুবিধা হবে না। তো এইটা হচ্ছে আমাদের কমপ্লিট অ্যান্সার, তোমরা লিখে নাও। অঙ্কটা কিন্তু বেশ বড় অঙ্ক, কি বললাম বোঝা গেল? তো এগুলো এক্সাম্পলগুলো এর জন্যই করাচ্ছি যে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, লিখবে কিন্তু, না লিখলে কিন্তু কোনো দিনই অঙ্কগুলো ভালো করে হবে না। ঠিক আছে, শুধু ভিডিও দেখলে হবে না, তার সঙ্গে লিখবে। আচ্ছা, নেক্সট, তাহলে নেক্সট আমরা 5 নম্বর অঙ্কটায় চলে যাচ্ছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, কি বলেছে, যদি এম আর এন আর রিয়েল নাম্বারস হয়, তার সাথে ওদের যোগফল যদি একটা নেগেটিভ ইভেন ইন্টিজার হয়, সবসময় মনে রাখবে এটা কিন্তু নেগেটিভ ইভেন ইন্টিজারই হতে হবে। ঠিক আছে, আচ্ছা, দেন দ্য ইন্টিগ্রাল অফ দ্য অ্যাবাভ ইন দ্য ফর্ম, মানে এই যদি ইন্টিগ্রেশনটা থাকে তাকে আমরা সলভ করব tan x ইজ ইকুয়ালস টু z সাবস্টিটিউশন দিয়ে। তাহলে এর খুব ভালো অঙ্ক আমাদের এসএনদেতে আছে, যেগুলো পরীক্ষায় প্রচুর এসছে। আমরা সেরকম কিছু অঙ্ক করে নিই তোমাদের সুবিধার জন্য। তাহলে আচ্ছা, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটাও খুব ভালো। দাঁড়াও, ফার্স্টে এখানে আমরা একটা অঙ্ক এখানে ছিল, আচ্ছা এই অঙ্কটা করে নিচ্ছি। দেখো, নাম্বার 17 5 মার্কস এসএন দে। হ্যাঁ, এই অঙ্কটা করছি। কি বলছে অঙ্কটায়? অঙ্কটায় বলেছে sec টু দি পাওয়ার 8/9x cosec টু দি পাওয়ার 10/9x dx। এই অঙ্কটা খুবই ভালো অঙ্ক, এসএনদের অঙ্ক, এই ক্যাটাগরির অঙ্ক। বলবে স্যার কি করে ক্যাটাগরির অঙ্ক, সেক আর কোসেক আছে। দেখো, একটা কথা আমি সবসময় বলি, যখনই কোনো অঙ্কতে সাইন কস অন্য কিছু থাকবে, মোর দ্যান 95 কেসে তোমার সাইন কসে নিয়ে অঙ্কটাকে সলভ করতে হবে। সাইন কসে নিয়ে আসো। আচ্ছা, সাইন কসে আনলে কত হবে? এটা হয়ে যাবে cos x টু দি পাওয়ার 8/9, এটা হয়ে যাবে সাইন x টু দি পাওয়ার 10/9। কেমন? dx। তাহলে দেখো তো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে cos x টু দি পাওয়ার -8/9 আর sin x টু দি পাওয়ার -10/9 dx। বলবে হ্যাঁ স্যার, লিখতেই পারো। এখন এদেরকে যোগ করো, তাহলে যদি m এর ভ্যালু এখানে -8/9 আর n এর ভ্যালু -10/9 হয়, তাহলে m প্লাস n কে যোগ করলে -2 হবে, যেটা হচ্ছে নেগেটিভ ইভেন ইন্টিজার। হ্যাঁ, নেগেটিভ ইভেন ইন্টিজার। তাহলে এরকম দেখেছো, তোমার চোখের সামনে চলে এসছে। তাহলে এরকম থাকলে কি করতে বলেছে? tan x কে যে সাবস্টিটিউট করতে বলেছে। বলেছে এখানে tan তো দূর দূর অবধি নেই, আমি জানি নেই, তাহলে কি করে করবো দেখে নাও। আচ্ছা, tan মানে কি তোমরা আমাকে বলো? tan মানে হচ্ছে সাইন বাই কস, তাই তো? আচ্ছা, আমার এই ফর্মটা লাগবে। ঠিক আছে, এই ফর্মটা লাগবে না, তোমাদের বোঝানোর জন্য আমি ইউজ করেছি, এটাকে মুছলাম। আচ্ছা, এবার আমি আগে এই কসটাকে হাঁটাই। আচ্ছা, এই কসটাটা লিখি তো, দেখো তো এইভাবে লেখা যাবে। এই কসটাকে ওপর ওঠা, এটা হয়ে যাবে sec 8/9x, sec 8/9x dx। আর নিচে কত হবে? নিচে হবে sin x টু দি পাওয়ার 10/9। কেমন? আচ্ছা, এবার sec এসে গেছে, আমাকে এইটাকে tan এ কনভার্ট করতে হবে। তো এটাকে আমি cos দিয়ে, দেখো এখানে তো আমাদের কাছে sec 8/9x আছে, আমি 1/cos 10/9x দিয়ে ওপর নিচে ডিভাইড করি। ঠিক আছে,
লব এবং হরকে যদি ডিভাইড করি তাহলে করলে কত হবে দেখো, এখানে আছে sin x 10/9 আর এখানে ঢুকে যাবে cos x 10/9, তাই তো? ইয়েস অর নোতে অ্যান্সার দাও। ডিভাইড করলাম লব এবং হরকে বা নিউমারেটর ডিনোমিনেটর তুমি যাই বলো ডিভাইড করলে। আচ্ছা এখানে কি হবে দেখো, এটা মানেও তো sec, ইয়েস অর নোতে অ্যান্সার দাও। রাইট, তার মানে এটা হয়ে গেল sec 8/9x আর এখানে হয়ে গেল sec 10/9x dx আর নিচে হয়ে গেল tan x টু দি পাওয়ার 10/9। ভালো কথা। এবার এটাকে সলভ করলে তুমি দেখো sec স্কোয়ার x dx আর নিচে আসবে tan x টু দি পাওয়ার 10/9, তাই না? তাহলে তুমি tan x কে z ধরো, তাহলে আসবে sec স্কোয়ার x dx, তাহলে এটা হয়ে যাবে dz বাই z টু দি পাওয়ার 10/9, যাকে আমরা লিখতে পারবো z টু দি পাওয়ার -10/9 dz। তো z টু দি পাওয়ার -10/9 প্লাস 1 -10/9 প্লাস 1 প্লাস c। এটাকে সলভ করার পর তুমি যেটা ভ্যালু বসালেই অ্যান্সার পেয়ে যাবে। কি বললাম বোঝা গেল? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আমি এখানে একটা লাইন টেনে দিই যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। কি বললাম বোঝা গেল? তো তোমরা এই অঙ্কটাকে দেখো, ঠিক আছে? এরকম সেক কোসেক দিয়ে না থেকেও কিন্তু সাইন কস দিয়ে ডিরেক্টলি আসতে পারে, এটা রিয়েল নাম্বার, একটু দেখে নেবে। কি বললাম বোঝা গেল? আরও অনেক অঙ্ক হবে। দেখো এইটা হচ্ছে তোমাদের এই সেকেন্ড পার্টের 5টা কনসেপ্ট, প্রত্যেকটাকে আমি ভালো করে ডেসক্রাইব করলাম। কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, ঠিক আছে? লিখে নাও। তো এই ফিফথ কনসেপ্টের ওপরে আমি একটা অঙ্ক তোমাদেরকে বাড়িতে হোমওয়ার্ক দিচ্ছি। এটাও কিন্তু পরীক্ষায় আসে। এই অঙ্কটা তোমরা আমাকে করে পাঠাবে বা কমেন্ট সেকশনেও অ্যান্সার দিতে পারো। কোয়েশ্চেনটা কি বলছে দেখে নাও। কোয়েশ্চেনটা বলছে √sin x dx ডিভাইডেড বাই cos x টু দি পাওয়ার 9/2। তাহলে এটার অ্যান্সার কত হবে তোমরা আমাকে বলবে, ঠিক আছে? লিখে নাও। তাহলে নেক্সট অঙ্ক শুরু করা যাক। নেক্সট এইখানে বলছে টু ইভ্যালুয়েট, এটা 3 নাম্বার দাও, an integral of the form tan to the power nx or cot to the power nx where n is a positive integer। দুখানা কেস হতে পারে, একটা ইভেন একটা অড। তাহলে আমরা ইভেন আর অডের কেসটা দেখে নিই। আচ্ছা আমরা এখানে একটা কোয়েশ্চেন নিই tan to the power 4x dx, তাহলে এটা কিরকম কেস হচ্ছে? ইভেনের কেস। আচ্ছা কটের জন্য tan আর কটের কেসগুলো সিমিলারই হয়, বুঝতে পারলে তো? আচ্ছা এখানে দেখো, এখানে এটাকে তুমি এইভাবে লেখো tan স্কোয়ার x ইন্টু tan স্কোয়ার x dx। কেমন? তুমি একটা ফর্মুলা জানো যে 1 প্লাস tan স্কোয়ার x ইকুয়ালস টু sec স্কোয়ার x। তো এখানে ফর্মুলাটার হেল্প আমরা নেব। tan কটের অঙ্কতে এই ফর্মুলাটা খুবই কমন, মানে কটের অঙ্কতে 1 প্লাস cot স্কোয়ার x ইকুয়ালস টু cosec স্কোয়ার x তোমাকে লিখতে হবে। আচ্ছা তাহলে এখানে tan স্কোয়ার x আর এই tan স্কোয়ার x কে তুমি লিখতে পারবে sec স্কোয়ার x মাইনাস 1 dx। তাহলে কি হবে? tan স্কোয়ার x sec স্কোয়ার x dx মাইনাস tan স্কোয়ার x dx। আচ্ছা এখন তুমি tan x কে যদি z ধরো তাহলে sec স্কোয়ার x dx এর ভ্যালু আমাদের dz আসে। আচ্ছা তাহলে এই জায়গাটা কি হবে গো? এই জায়গাটা হয়ে যাবে z স্কোয়ার dz। আর tan স্কোয়ার x কিন্তু ডাইরেক্ট ইন্টিগ্রেশন করতে পারবো না, তাহলে এটাকে আমরা লিখবো sec স্কোয়ার x মাইনাস 1 dx। তাহলে এটা আসবে z³/3 মাইনাস, এটা ইন্টিগ্রেশন করলে কত হবে? tan x প্লাস c। তাহলে 1/3 tan³ x মাইনাস tan x প্লাস c। এটা হচ্ছে আমাদের পুরো ইন্টিগ্রেশনটা, দেখে নাও। আচ্ছা নেক্সট, তো যদি আমাদের এখানে কট থাকতো তাহলেও আমরা সেম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতাম, ঠিক আছে? এখন আমরা অড ইন্টিজার্সের জন্য চলে যাব। অডটাকে বরঞ্চ আমি কট দিয়েই করে দেখাই, ঠিক আছে? এটাকে মুছলাম তাহলে। আচ্ছা এগুলো বিশাল একটা টাফ হয় না, একটু ঠান্ডা মাথায় করলেই হয়। ওই পার্ট 2 এর 4 আর 5 নাম্বারটা একটু যা ছিল, n ইজ অড ইন্টিজার। তাহলে একখানা কেস নেওয়া যাক। সাপোজ cot
টু দি পাওয়ার 5 নিয়ে নিই। আচ্ছা, এটাকে কি করা যায় দেখো, আমাদের তো কটের যে ফর্মুলা সেটা তো স্কোয়ার দিয়ে আসে, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, এটাকে কট কিউব এক্স কট স্কোয়ার এক্স ডিএক্স করে দিই। 1 প্লাস কট স্কোয়ার এক্স ইকুয়ালস টু কোসেক স্কোয়ার এক্স আমরা করে দিই, ঠিক আছে? তাহলে এই জায়গাটা কট কিউব এক্স আর এই জায়গাটা লিখতে পারি কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স। তাহলে এই জায়গাটা কট কিউব এক্স কোসেক স্কোয়ার এক্স মাইনাস এই জায়গাটা কট কিউব এক্স ডিএক্স, আর এই জায়গাটায় মনে করে ডিএক্স লিখতে হবে, ওটা ভুললে চলবে না। তাহলে এখন দেখো তো, একটা কাজ করি, এখানে আমরা কট কিউব এক্স কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস এইটাকে কট এক্স লিখছি, তার আরেকটা কট স্কোয়ার থাকছে, ওটাকে আমি ট্রান্সফার করে দিচ্ছি কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্সে। এবার আমি কট কিউব এক্স কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস কট এক্স কোসেক স্কোয়ার এক্স প্লাস কট এক্স ডিএক্স, এটা তো লিখতেই পারি, তাই তো? আচ্ছা, এখন আমরা কট এক্সকে জেড সাবস্টিটিউট করলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স এর ভ্যালু ডিজেড হবে। তাহলে কোসেক স্কোয়ার এক্স ডিএক্সটা হয়ে যাচ্ছে মাইনাস ডিজেড। তাহলে এটা হচ্ছে জেড কিউব মাইনাস ডিজেড, এই জায়গাটাতে কি হচ্ছে মাইনাস জেড মাইনাস ডিজেড। এবার দেখো ইন্টিগ্রেশন কট এক্স ডিএক্স এর কিন্তু ফর্মুলা তোমরা জানো, সেটা কত হয় লগ বা ln মড সাইন এক্স, ঠিক আছে? তাহলে এই জায়গাটা মাইনাস জেড টু দি পাওয়ার 4/4 মাইনাসে মাইনাসে প্লাস জেড স্কোয়ার বাই 2 প্লাস লগ মড সাইন এক্স প্লাস সি। এবার ভ্যালু বসিয়ে দাও, তাহলে মাইনাস 1/4 কট এক্স টু দি পাওয়ার 4 প্লাস হাফ কট এক্স টু দি পাওয়ার 2 প্লাস লগ মড সাইন এক্স প্লাস সি। তাহলে এইটা হচ্ছে আমাদের কমপ্লিট ইন্টিগ্রেশন, ঠিক আছে? দেখে নাও। আচ্ছা, এখন আমরা যে পার্টটা করব, দেখো আমরা sec টু দি পাওয়ার nx dx আর cosec টু দি পাওয়ার nx dx এর উপর অঙ্ক করব, ঠিক আছে? nটা কিন্তু পজিটিভ ইন্টিজার, ইভেন নট কিচ্ছু বলেনি। এই টপিকটা কিন্তু আবার খুব ইম্পর্টেন্ট, ট্যান কটের থেকে এই টপিক থেকে আবার একটু বেশি কোশ্চেন আসে। তো দেখে নাও, কেস নাম্বার 1, যদি nটা ইভেন ইন্টিজার হয়, ঠিক আছে? আচ্ছা, একটা কাজ করি, ফার্স্টে অডেরটা করি, ঠিক আছে? অডটা একটু জেনারেলি বড় হয়, তো বড়টাকে আগে করে নিই। অড ইন্টিজার কেমন? সাপোজ তুমি মনে করো, যদিও তোমাদের বাই পার্টসে দেখবে আমি সেক কিউব এক্স কোসেক কিউব এক্স কিন্তু করে দেখিয়েছি, ঠিক আছে? তো একটা বড় অঙ্ক করি, একটা কাজ করি, আমি কোসেক টু দি পাওয়ার 5x dx করি। কেমন? একটা কথা মনে রাখবে, যখন এরকম অঙ্কগুলো আসে, মানে সেক কোসেকের অড পাওয়ার দিয়ে, তখন আমাদের বাই পার্টসের বা আংশিক সমাকলনের কিন্তু ইউজ করতে হয়। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, চলো স্যার কি করে ইউজ করব? এটাকে আই ধরো, এটাকে দেখো তো এইভাবে লেখা যায়, কোসেক কিউব এক্স কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। এভাবে লিখবো কেন? বিকজ কোসেক স্কোয়ার এক্স এর একটা ইন্টিগ্রেশনের ফর্মুলা হয়। আচ্ছা, একটা কাজ করি, কোসেক কিউব এক্স কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ডি ডিএক্স অফ কোসেক কিউব এক্স ইন্টু নিচে লিখছি ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স হোল ডিএক্স। কেমন? আচ্ছা, তাহলে এই জায়গাটায় হচ্ছে কোসেক কিউব এক্স, এটা হচ্ছে মাইনাস কট এক্স। আচ্ছা, এই জায়গাটা কি হচ্ছে 3 কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট এক্স। কেমন? আচ্ছা, কোসেক স্কোয়ার এক্স, এখানে তো 3 কোসেক হচ্ছে, আর কোসেক এক্স করলে মাইনাস কোসেক এক্স কট এক্স হবে। আর ওকে, আর এই জায়গাটায় এটা করলে কত হবে, মাইনাস কট এক্স ডিএক্স। কেমন? দেখে নাও তো, এইটা কোসেক কিউব এক্স, এইটা মাইনাস কট এক্স, তো এই জায়গাটা 3 কোসেক স্কোয়ার এক্স আর কোসেক এক্স, এখানে চেন রুল অ্যাপ্লাই করতে হবে, কোসেক এক্সে করলে মাইনাস কোসেক এক্স কট এক্স হয়, ঠিক আছে? আর তারপর হচ্ছে তোমার এইটাকে ইন্টিগ্রেট করলে আমরা মাইনাস কট এক্স পাবো। কি বললাম, বোঝা গেল? তো নেক্সট আমরা কি করতে পারি, দেখো এই জায়গাটা মাইনাস কোসেক কিউব এক্স
কট এক্স, তো এখানে মাইনাস এখানে মাইনাসে প্লাস, তাহলে এই জায়গাটা 3 কোসেক কিউব এক্স হচ্ছে, ভালো কথা। আর এই জায়গাটা তুমি দেখো কট স্কোয়ার হচ্ছে, তাই তো? কট স্কোয়ার আমরা কি লিখতে পারি? কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স লিখতে পারি। বলবে হ্যাঁ স্যার লিখতে পারো। তাহলে এই জায়গাটা কোসেক কিউব এক্স কট এক্স মাইনাস, এটাকে মাল্টিপ্লাই করলে তোমার 3 বেরোচ্ছে, কোসেক টু দি পাওয়ার 5x, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 3 কোসেক কিউব এক্স ডিএক্স হচ্ছে। কেমন? আচ্ছা, এবার আচ্ছা এই জায়গাটায় ডিএক্স লিখতে হবে। এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো, এইটা কিন্তু আমাদের আই ধরা ছিল, তাহলে এটা কত হচ্ছে? -3i হচ্ছে। তাহলে এটা ওদিকে আসলে 4i ইকুয়ালস টু মাইনাস কোসেক কিউব এক্স কট এক্স প্লাস 3। এইটাকে দেখো আমরা লিখবো কোসেক স্কোয়ার এক্স কোসেক এক্স ডিএক্স। আবার বাইপার্স করতে হবে? হ্যাঁ স্যার, আবার বাইপার্স করতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলি, এইটাকে না একটা আলাদা জিনিস ধরে নাও। আচ্ছা, আই এর ভ্যালু কত হচ্ছে? তাহলে মাইনাস কোসেক কিউব এক্স কট এক্স ডিভাইডেড বাই 4 প্লাস 3/4, এটাকে আমি i1 ধরে নিচ্ছি। তাহলে i1 এর ভ্যালু কত? i1টাকে বাইপার্স করতে হবে। কি করে? দেখো, কোসেক এক্স কে ফার্স্ট ফাংশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ডি ডিএক্স অফ কোসেক এক্স কোসেক স্কোয়ার এক্স ডিএক্স হোল ডিএক্স করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই জায়গাটা মাইনাস কোসেক এক্স কট এক্স মাইনাস এই জায়গাটা কত হচ্ছে? এটা হচ্ছে মাইনাস কোসেক এক্স কট এক্স, আর এই জায়গাটা মাইনাস কট এক্স ডিএক্স। তো তুমি লক্ষ্য করলে দেখবে মাইনাস কোসেক এক্স কট এক্স, আর এই জায়গাটা মাইনাসই থাকছে, আর এই জায়গাটা দেখো তুমি কট স্কোয়ার পাচ্ছ। তো কট স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? কোসেক এক্স, আর এই জায়গাটা লিখবো কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স। কেমন? আচ্ছা, তাহলে i1 সেটা কত হবে? মাইনাস কোসেক এক্স কট এক্স, আর এই জায়গাটা মাইনাস কোসেক কিউব এক্স ডিএক্স প্লাস কোসেক এক্স ডিএক্স হবে। কেমন? এইটা কিন্তু আমাদের i1 ছিল, তো এইটা এদিকে চলে আসলে আমি এখান থেকে একটু মুছে দিচ্ছি, জায়গা কম আছে আমাদের। তাহলে এই জায়গাটা 2i1 হয়ে যাবে। কেমন? তাহলে i1 এর ভ্যালু কত? i1 এর ভ্যালু হচ্ছে মাইনাস কোসেক এক্স কট এক্স বাই 2 প্লাস হাফ লগ কোসেক এক্স মাইনাস কট এক্স। কেমন? প্লাস সিটা আমি পরে লিখবো। এবার দেখো, এই যে i1 এর ভ্যালুটা, এই i1 এর ভ্যালুটা কিন্তু তোমাকে এইখানে পুট করতে হবে। ঠিক আছে, পুটিং দ্য ভ্যালু অফ i1। এখন তুমি যদি এখানে i1টা পুট করে দাও, তো দেখো এই জায়গাটায় তুমি ভ্যালু পুট করবে এইটা, তো এইটাই এই স্টেপটাই হয়ে যাবে তোমাদের ফাইনাল অ্যান্সারের স্টেপ। কি বললাম বোঝা গেল? তাহলে এই স্টেপটাই তোমাদের জন্য ফাইনাল অ্যান্সারের স্টেপ হয়ে যাবে। অঙ্কটা কিন্তু বড় হয়, যদি এইটা কোসেক না দিয়ে সেক দিত এইভাবেই করতাম। ঠিক আছে, তবে মোস্ট পপুলার যদি অঙ্ক আমাকে জিজ্ঞাসা করো, তাহলে কিউব দিয়ে যে অঙ্কগুলো আসে কোসেক কিউব সেক কিউব, ওই অঙ্কগুলো কিন্তু সবচেয়ে বেশি পপুলার, ওখান থেকে পরীক্ষা সবচেয়ে বেশি অঙ্ক আসে। কি বললাম বোঝা গেল? দেখে নাও। আচ্ছা, তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক, কেস নাম্বার 2তে। বুঝলাম। কেস নাম্বার 2 আমাদের কি বলছে? যদি এনটা আমাদের ইভেন ইন্টিজার হয়, ভালো কথা। একটা এক্সাম্পল নাও, আগেরটা কিসে করলাম? কোসেকের। একটা কাজ করি, সেক টু দি পাওয়ার 4x dx করি। ইভেনটা সোজা হয়, এটাকে সেক স্কোয়ার এক্স আর সেক স্কোয়ার এক্সে ভাঙিয়ে দেবো। তোমরা এতক্ষণে তো বুঝেই গেছো, তাই না, যে স্যার আমাদের স্কোয়ারের ফর্মুলাটা লাগে।
এবার দেখো এই সেক্স স্কোয়ারকে লিখবো 1 প্লাস টেন স্কোয়ার এক্স, আর এইখানে লিখবো সেক্স স্কোয়ার এক্স ডিএক্স। এখন যদি tan x কে z সাবস্টিটিউট করা যায় তাহলে অবকল করলে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স এর ভ্যালু আমাদের dz আসবে। তাহলে এটা আসবে 1 প্লাস জেড স্কোয়ার dz, তার মানে z প্লাস জেড কিউব বাই 3 প্লাস সি। তাহলে tan x প্লাস tan কিউব এক্স বাই 3 প্লাস সি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। স্কোয়ারের মানে ইভেনের কেসগুলো খুব ইজি হয়, এমন কিছু টাফ না। তো অডের কেসগুলো বেশি আসে পরীক্ষায়, এই জন্য বললাম। তো এইটা আমাদের অঙ্ক ছিল, লিখে নাও। কোনো অসুবিধা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? যারা আমার ভিডিও রেগুলার দেখো তাদেরকে থ্যাংক ইউ। যারা কমেন্ট করছো না একটু কমেন্ট করো, তোমাদের কমেন্টে অপেক্ষায় থাকি। যারা কমেন্ট করছো নিরাজ, তারপরে সবার তো নাম মনে থাকে না, নাফিসা বা ইয়াস, যারা কমেন্ট করছো তাদেরকে থ্যাংক ইউ। তোমরা যারা কমেন্ট করছো সাপোর্ট করো, আমি একটু মোটিভেটেড হই, ঠিক আছে? ভিডিও তো রেগুলার আসছেই। তো নেক্সট পার্টে যাওয়া যাক। নেক্সট তাহলে আমরা এই টপিকের ওপর অঙ্ক করব। দেখো এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে নিউমারেটরে আমাদের 1 আছে, মানে লবে 1 আছে, আর হরে a sin x b cos x প্লাস সি, এরকম টাইপের কিন্তু অঙ্ক আমি মেথড অফ সাবস্টিটিউশনে করিয়েছি। একটা আলাদা সেকশনই আছে ভিডিওর মধ্যে। এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক। আমি একটা কাজ করবো, ভিডিওটাকে এর মধ্যে অ্যাটাচ করে দেবো, তোমরা ওখান থেকেও দেখতে পারবে। এই টপিকের ওপর কিন্তু পরীক্ষায় বহুবার কোশ্চেন এসছে। এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনো টপিক থাকে সেটা কিন্তু এইটা, একদম পরিষ্কার বলে দিচ্ছি। এইটাকে কিন্তু কোনোভাবে মিস করবে না। পরীক্ষা এখান থেকে কিন্তু কোশ্চেন সব থেকে বেশি চান্স থাকে। কি বললাম, যে কোনো বোর্ডেই হোক, আমি ওয়েস্ট বেঙ্গলের বোর্ড ধরে যদি চলি তাহলে কিন্তু এটা থেকে কোশ্চেন আসার প্রবল সম্ভাবনা। কি বললাম বোঝা গেল? আচ্ছা, তাহলে এরকম অঙ্ক থাকলে স্যার কি করে করব? অনেক রকম ভাবে করা যায়। কিছু এক্সাম্পল নিই, যেরকম একটা একটা করে এক্সাম্পল নিই। কোয়েশ্চেন নাম্বার 1 এরকম অঙ্ক আসতে পারে, dx বাই 4 প্লাস 5 cos x। বলবে স্যার এখানে তো তোমার cos x আছে, সাইন আর সি তো নেই, নাকি সি আছে কিন্তু দেখো 4, সাইন নেই, তো এখানে বুঝতে হবে বিটা 0 হয়ে গেছে। ঠিক আছে, কি করে করবো? দেখো অনেকে বলবে এই অঙ্কটাকে ট্যানে কনভার্ট করতে, অ্যাকচুয়ালি ঠিকই বলছে, কিন্তু অনেক ঘুরিয়ে টুরিয়ে করা হয়, কিচ্ছু ঘোরানো দরকারই নেই। দুটো ফর্মুলা মনে রাখলেই চ্যাপ্টার অঙ্ক, এই অঙ্কগুলো জলের মতো সহজ হয়ে যাবে। একটা হচ্ছে সাইন এক্স এর এই ফর্মুলাটা 2 tan x বাই 2 1 প্লাস tan স্কোয়ার x বাই 2, সাবমাল্টিপল অ্যাঙ্গেল বা অংশকোণ। আরেকটা cos x এর ফর্মুলা আছে 1 মাইনাস tan স্কোয়ার x বাই 2 1 প্লাস tan স্কোয়ার x বাই 2। এটা ধরলেও হবে। বলবে স্যার যদি আমাদের sin 2x থাকে তাহলে কি করব? কিছুই না, 2 tan x বাই 1 প্লাস tan স্কোয়ার x। আর যদি আমাদের cos 2x থাকে তাহলে 1 মাইনাস tan স্কোয়ার x 1 প্লাস tan স্কোয়ার x আমরা অ্যাপ্লাই করব। কি বললাম বোঝা গেল? আচ্ছা, তো চলো অ্যাপ্লাই করি। তাহলে dx এই জায়গাটা হবে 4 প্লাস 5 1 মাইনাস tan স্কোয়ার x বাই 2 1 প্লাস tan স্কোয়ার x বাই 2। আচ্ছা, তো এটাকে সলভ করলে দেখো এলসিএম যখন তুমি করবে এটা ওপরে উঠে যাবে, তাহলে ওপরে চলে আসবে 1 প্লাস tan স্কোয়ার x বাই 2 dx, আর এখানে চলে আসবে 4 ইন্টু 1 প্লাস tan স্কোয়ার x বাই 2 প্লাস 5 ইন্টু 1 মাইনাস tan স্কোয়ার x বাই 2। আচ্ছা, তাহলে এটা হয়ে যাবে sec স্কোয়ার x বাই 2 dx, আর এই জায়গাটা হয়ে যাবে 4 প্লাস 5 তার মানে 9, আর এই জায়গাটা হয়ে যাবে 4 মাইনাস 5 তার মানে মাইনাস tan x বাই 2 হোল স্কোয়ার। 9টাকে আমি লিখে দিই 3 স্কোয়ার। এবার কি করছি দেখো, tan x বাই 2 কে z ধরছি, তাহলে এটা হবে sec স্কোয়ার x বাই 2 ইন্টু হাফ dx dz। কেমন? আচ্ছা, তো এই জায়গাটা sec স্কোয়ার x বাই 2 dx এর ভ্যালু 2 dz, তাহলে এই জায়গাটা চলে আসবে 2 dz ডিভাইডেড বাই 3 স্কোয়ার মাইনাস z স্কোয়ার। তো 2 ইন্টু 1 বাই 3 ইন্টু 2 লগ 3 প্লাস z 3 মাইনাস z প্লাস সি। তাহলে এই দুই কেটে গেল, তাহলে 1 বাই 3 লগ 3 প্লাস tan x বাই 2, আর এই জায়গাটা হবে 3 মাইনাস tan x বাই 2 প্লাস সি। তাহলে এইটা হচ্ছে আমাদের পুরো অঙ্ক। এখন তুমি যদি চাও এখানে সাইন কসে ভাঙাতেই পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু এখানেও সাবস্টিটিউশনের ফর্মুলা লাগে, তাই ফর্মুলাগুলো কিন্তু ভালো করে মনে রাখবে, ঠিক আছে? ইন্টিগ্রেশন কিন্তু পুরো কানেক্টেড। যাই হোক, তো এরকম একটা অঙ্ক তাহলে তুমি কি করে করবে দেখে নিয়েছো। আর অন্য একটা অঙ্ক দেখো, সাইন দিয়ে দেখো। চলো সাইন দিয়ে কিরকম অঙ্ক আসতে পারে। সাপোজ এরকম টাইপের, এটাকে মুছলাম, তাহলে
তো দেখো এই অঙ্কটাকে একটু মডিফাই করলেই সাইনের অঙ্ক চলে আসবে। বলবে স্যার কীরকম অঙ্ক? সাপোজ মনে করো আমি এখানে শুধুমাত্র দিয়ে দিলাম হচ্ছে 3 + 5 sin 2x, কেমন? এ দেখো চলে আসলো। কি করে করব স্যার? dx 3 + 5, এখানে লিখবো sin 2x এর ফর্মুলা দেখো 2 tan x 1 + tan স্কোয়ার x, তাহলে এটাকে সলভ করলে 1 + tan স্কোয়ার x ওপরে যাবে আর নিচে আসবে 3 1 + tan স্কোয়ার x আর 10 tan x। তো এটা বুঝতেই পারছো sec স্কোয়ার x dx আর নিচে 3 tan স্কোয়ার x 10 tan x + 3 হচ্ছে আমাদের। ভালো কথা। এবার আমি tan x কে z সাবস্টিটিউট করছি, তাহলে sec স্কোয়ার x dx এর ভ্যালু সোজাসুজি dz চলে আসবে। তাহলে এইটা আসবে dz ডিভাইডেড বাই 3z স্কোয়ার 10z + 3, কেমন? আচ্ছা, তাই যদি হয় এবার আমি এখান থেকে 1/3 কমন নেব, dz z স্কোয়ার 10/3z + 1। এবার এটাকে পারফেক্ট স্কোয়ার করতে হবে আমাদের। 1/3 dz ডিভাইডেড বাই এখানে হবে z স্কোয়ার প্লাস 2 ইন্টু z, তো 2ab প্লাস মানে তো প্লাসই হবে 2ab, তাহলে এর সঙ্গে কত মাল্টিপ্লাই করলে 10/3 আসবে? তো অ্যান্সারটা হচ্ছে 5/3। তাহলে এটাই b এর ভ্যালু, তো প্লাস 5/3 এর স্কোয়ার মাইনাস 5/3 এর স্কোয়ার প্লাস 1, তাহলে এটা হবে 1/3 dz ডিভাইডেড বাই z প্লাস 5/3 এর হোল স্কোয়ার, আর এই জায়গাটা হবে 1 মাইনাস 25/9, তো মাইনাস 16/9, তাহলে মাইনাস 4/3 এর হোল স্কোয়ার, কেমন? আচ্ছা, এখন দেখো তুমি এটা যদি ইউ সাবস্টিটিউট করতে হতো, ইউ স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা হচ্ছে, এটা কার ফর্মুলা হবে? 1/3 ইন্টু 1/2 ইন্টু 4/3 লগ মড। দেখো এটা যদি ইউ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে ইউ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকলে কি হয় একটু মনে করে দেখো, ইউ মাইনাস এ বাই ইউ প্লাস এ হবে, তার মানে জেড প্লাস 5/3 মাইনাস 4/3 জেড প্লাস 5/3 প্লাস 4/3 প্লাস সি, কেমন? তাই যদি হয় তাহলে এখানে দেখাই যাচ্ছে, দেখো এটা ওপরে উঠবে, তাহলে এই 3 এর সঙ্গে এটা কাটা যাবে, তাহলে এখানে হচ্ছে 1/8 লগ। যদি আমি এখানে করি দেখো এখানে বোঝাই যাচ্ছে, এখানে আসবে 5 মাইনাস 4, তাহলে কত হবে? 1/3। যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে 3, জেডের জায়গায় যেটা ভ্যালু হচ্ছে tan x মাইনাস 1, আর এই জায়গাটা হবে হচ্ছে 9/3 3। আচ্ছা, ওটা নিচে চলে যাবে, তাহলে এই জায়গাটা কত হবে? আচ্ছা, এই জায়গাটা একটা কাজ করি, এই জায়গাটা tan x প্লাস 1/3 আর এই জায়গাটা tan x প্লাস 3 হচ্ছে, ঠিক আছে, প্লাস সি। এখন তুমি চাইলে ওপর নিচে 3 দিয়ে মাল্টিপ্লাই করে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। কি বললাম বোঝা গেল? দেখে নেবে, কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে, ঠিক আছে? হতে পারে আমিও হয়তো লিখতে গিয়ে বা হয়তো ভুলবশত কোথাও ভুল করে দিলাম, সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবে না, ঠিক আছে? ভুল তো ভুলই হয়। এটা হচ্ছে আমাদের প্রপার অঙ্ক। কি বললাম বোঝা গেল? দেখে নাও, এর পরের অঙ্কটাও আমরা করব। অ্যাকচুয়ালি এই অঙ্কগুলোর অনেকগুলো এক্সাম্পল হয়, ঠিক আছে, প্রত্যেকটা পরীক্ষায় আসার যোগ্য। এগুলো আমি নিজের মন থেকে দিচ্ছি, এরকম টাইপের অঙ্ক তুমি এক্সারসাইজেও পাবে। আচ্ছা, মুছলাম। নেক্সট যে এরকম অঙ্ক আমরা করব সেটা তোমাকে বলি, তো সেটা হচ্ছে একটা মিনিট, তো সেটা হচ্ছে তোমার এরকম একটা অঙ্ক। দেখে নাও, সাপোজ মনে করো dx, এই জায়গাটা আমি লিখলাম 3 sin x প্লাস 4 cos x। এই অঙ্কটা খুব ফেমাস, হয়তো এই অঙ্কটা আমি আগের ভিডিওতেও করেছি, ঠিক আছে? এখানে 3 4 এর জায়গায় শুধু sin x cos x থাকতে হয়, যায় আসে না। এই অঙ্কটা একটু দুরকমভাবে করতে পারো। একটা কিভাবে, ওই sin x এর ফর্মুলা 2 tan x/2 1 প্লাস tan স্কোয়ার x/2, আর cos x এর জায়গায় 1 মাইনাস tan স্কোয়ার x/2 1 প্লাস tan স্কোয়ার x/2, এইটা অ্যাপ্লাই করে করতে পারো, ঠিক আছে? তাতেও অসুবিধা নেই, ওইভাবেও করা যাবে। এটা ছাড়াও করা যাবে। এটা ছাড়া কি করে করা যায় সেটা কিন্তু আমি আগে বলেছিলাম। কি বলেছিলাম? যদি এরকম অঙ্ক থাকে, সি থাকতে পারে, ওটা মাথা ব্যথা করা দরকার নেই। বলবে স্যার যদি সি থাকে তাহলে এখানে একটা +1 রইল, তাহলে আমি বলবো এই ফর্মুলাটা ইউজ করো।
যদি এখানে প্লাস সি থাকে ভালো করে শোনো, তাহলে এই ফর্মুলাটা ইউজ করো, বেনিফিট আছে। টেনে চলে আসবে, তারপরে নিচে পারফেক্ট স্কোয়ার করে নিয়ে তাড়াতাড়ি করে ফেলতে পারবে, বা যেটা যেরকম আসে। কিন্তু যদি এরকম সি এর ঝামেলা না থাকে তাহলে স্যার কি করে করতে পারবো দেখো, তাহলে আমি বলবো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি এর ভ্যালু। তো রুট ওভার এখানে এ হচ্ছে আমাদের 3 আর বি হচ্ছে 4, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করো, তাহলে দেখবে সেটা 5 হবে। তো 1/5 দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করো, এটা আসে। এখন 1/5 কনস্ট্যান্ট বের করে নাও। এবার দেখো আমি 3/5 কে কস আলফা আর 4/5 কে সাইন আলফা ধরতেই পারি। আলফাটা কিন্তু এখানে কনস্ট্যান্ট, বিকজ এরা কনস্ট্যান্ট বলে। এবার দেখো তো ট্যান আলফা কত হবে, 4/3 হবে, তাহলে আলফাটা হবে ট্যান ইনভার্স 4/3। বলবে স্যার আমি যদি সাইন আলফা ধরে অসুবিধা আছে, না অসুবিধা নেই, ধরতেই পারো। তাহলে এই জায়গাটা হবে সাইন এক্স কস আলফা প্লাস কস এক্স সাইন আলফা। তো এটা কার ফর্মুলা তুমি আমাকে বলো? এটা হচ্ছে সাইন এক্স প্লাস আলফা, যাকে আমরা লিখতে পারি 1/কোসেক এক্স প্লাস আলফা। আচ্ছা, জায়গা একটু কম আছে, এটা কাজ করে নিচেই লিখি, তাহলে 1/5 কোসেক এক্স প্লাস আলফা ডিএক্স। এবার একটা কথা শোনো, এই কথাটা শুনতে খুব ছোট মনে হলেও না অনেক বড় ইম্প্যাক্ট আছে। এখানে এক্স আছে, তো এইখানেও এক্স আছে, ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। এখানে এক্স আছে কিন্তু এখানে x/2 2x কিছু একটা আছে, তো সাবস্টিটিউট করে করো, নইলে কি হবে এখান থেকে একটা কনস্ট্যান্ট জেনারেট হয়, সেই কনস্ট্যান্ট তুমি লিখবে না, তোমার অঙ্ক ভুল হবে। কি বললাম বুঝলো? এখানে এক্স আর এক্স আছে, অসুবিধা নেই। এবার দেখো তাহলে এটাকে আমি কোসেক এক্স এর মতো ট্রিট করতে পারি। তাহলে কোসেক এক্স কি ইন্টিগ্রেশন করলে কত হয়? হয় হচ্ছে লগ কোসেক এক্স প্লাস আলফা মাইনাস কট এক্স প্লাস আলফা প্লাস সি। ঠিক আছে, এখন তুমি পাশে লিখে দাও যে আলফাটার মানে হচ্ছে ট্যান ইনভার্স 4/3। কেমন? এটা লিখতে পারো, অথবা আরেকটা ফর্মুলা আছে সেটাকেও লেখা যায় 1/5 লগ ট্যান, এই যে অ্যাঙ্গেলটা আছে এটা বাই 2 প্লাস সি। কেমন? এটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এই দুটো ফর্মুলায় তোমরা মেথড অফ সাবস্টিটিউশনে শিখেছো, তাই তো? লিখে নাও। তাহলে আরেকটা কথা মনে থাকবে তো, যদি এখানে কোনো কনস্ট্যান্ট থাকে তাহলে আমি রেকমেন্ড করছি যে ডাইরেক্ট এনের ফর্মুলায় চলে যেতে। কি বললাম বোঝা গেল? আচ্ছা, নেক্সট যে অঙ্কটা করব সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, সেখান থেকেও পরীক্ষায় প্রচুর অঙ্ক আগেও এসছে, এবছরও আসার প্রবল সম্ভাবনা আছে। সাজেশন ওয়াইজ পড়বে না, সবসময় একটা কথা বলি, ঠিক আছে? তোমরা তো পরবর্তীকালেও ম্যাথ নিয়ে পড়ো চাই না পড়ো, যে কোনো ফিল্ডে যাও, ঠিক আছে, কিন্তু যখন পড়াশোনা যখন করবে তখন সেটা ভালো করেই শিখবে, ঠিক আছে? যেইটুকুনি করো, যদি 10টা চ্যাপ্টারের মধ্যে 8টা চ্যাপ্টার রেডি করো, সেটা ভালো করে রেডি করার চেষ্টা করবে। কি বললাম বোঝা গেল? খাচ্ছরা অর্ধেক এখান থেকে অর্ধেক ওখান থেকে, ওইভাবে পড়ে কোনো লাভ নেই, ঠিক আছে? পরবর্তীকালে কখন কোনটা কাজে লেগে যায় কেউ বলতে পারে না। তাহলে আমরা এই টপিকটার ওপর শুরু করছি। এটাও খুবই ইম্পর্টেন্ট টপিক, ডিনোমিনেটরও সাইন কস, নিউমারেটরও সাইন কস থাকবে। একটা জিনিস লক্ষ্য করার বিষয় আছে, কোএফিসিয়েন্ট যা খুশি থাক, প্লাস মাইনাস দেখার দরকার নেই। দেখো প্রত্যেকের ডিগ্রি সেম আছে, ঠিক? আরেকটা কি আছে বলো তো, যে প্রত্যেকে এখানে পাওয়ারটা কিন্তু 1 আছে, সাইন কসের ক্ষেত্রে বলছি। কি বললাম বোঝা গেল? এই দুটো অবজারভেশনটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে একটা অঙ্ক করেই দেখা যায়, বলো স্যার কিরকম? সাপোজ ধরো সাইন এক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স আছে। এটাকে কিন্তু অবজারভেশন দিয়েও করা যায়, কিন্তু একটু মুশকিল হয় মনে রাখা অনেক সময়। তো কী করে করবো এটাকে? বলবে স্যার এখানে একটা কেন আছে? তো একটা থাকতেই পারে, কোনো অসুবিধা নেই, উপরে কস এক্সও থাকতে পারে, কনস্ট্যান্ট থাকতে পারে। এই ফরম্যাটে অঙ্কটা আসে বলে আমি করাচ্ছি। কি করে করবো একটু মনে করে দেখো, মেথড অফ সাবস্টিটিউশনের যে সেকেন্ড পার্টটা ছিল ওখানে কতগুলো মেথড ছিল, ওখানে আই গেস 3 নম্বর মেথডটাই ছিল হচ্ছে K1 K2 কনস্ট্যান্ট ধরে করতে হবে, ঠিক আছে? এটাও কিন্তু সেই K1 K2 কনস্ট্যান্ট ধরারই অঙ্ক। আমি এর জন্য যারা আমার কাছে পড়েছে বা তোমরা যারা আমার কাছে দেখছো ভিডিওগুলো, আমি দুরকমভাবে মনে রাখার জন্য বলি, যে আমি এটাকে বলি K1 K2 রুল। তো K1 K2 রুল জাস্ট মনে রাখার জন্য দুটো টাইপের অঙ্কতে হয়, একটা ট্রিগোনোমেট্রি, একটা অ্যালজেব্রা। অ্যালজেব্রা কোথায় হয়? যখন ডিনোমিনেটরে একটা কোয়াড্রেটিক থাকে, নিউমারেটর লিনিয়ার থাকে বা রুটের ভেতরে থাকতে পারে, এই কেসে হয়। আর ট্রিগোনোমেট্রিতে কোথায় হয়? ট্রিগোনোমেট্রিতে সেইখানেই হয় যেখানে এরকম কেস থাকে। কি করে হয় দেখো, নিউমারেটর মানে সাইন এক্সকে লিখবো আমরা K1 ডিনোমিনেটর প্লাস K2 d dx of sin x plus
cos x, কি বললাম বোঝা গেল? তাহলে sin x ইজ ইকুয়ালস টু k1, এই জায়গাটা হবে হচ্ছে sin x প্লাস cos x প্লাস k2 cos x মাইনাস sin x। তাহলে এই জায়গাটা sin x k1 sin x k1 cos x k2 cos x k2 sin x। তো তাই যদি হয় sin x, এখান থেকে আমরা sin x কে কমন নেব, তো k1 মাইনাস k2, আর এখান থেকে cos x কে কমন নেব, তো k1 প্লাস k2 হবে, রাইট? এবার কম্পেয়ারিং কোইফিশিয়েন্টস করব, তাহলে কি হবে? দেখো এটা কিন্তু কোইফিশিয়েন্ট, এটাকে আগে লিখবে, ঠিক আছে? এখন এখানে লিখেছি, কোনো অসুবিধা নেই। তো দেখো এখানে sin x এর কোইফিশিয়েন্ট কত আছে? 1 আছে। তাহলে এইখানে আমরা বলতে পারি k1 মাইনাস k2 ভ্যালু 1 আর k1 প্লাস k2 ভ্যালু 0। এই দুটোকে সলভ করো, তাহলে k1 মাইনাস k2 1, তো k2 কেটে যাবে, 2 k1 এর ভ্যালু 1, তাহলে আমরা কি বলতে পারি যে k1 এর ভ্যালু হাফ। তাহলে হাফ মাইনাস k2 1, তার মানে k2 ভ্যালু কিন্তু মাইনাস হাফ হবে, ঠিক আছে? এইটা আমাদের কাছে আসছে। এখন এই জায়গাটায় sin x এর জায়গাটায় আমরা এই স্টেপটাকে লিখবো, তাহলে k1 এর ভ্যালু কত? হাফ sin x প্লাস cos x, আর k2 এর ভ্যালু কত? মাইনাস হাফ cos x মাইনাস sin x ডিভাইডেড বাই sin x প্লাস cos x dx। আচ্ছা দেখো তো ঠিক হলো কিনা? দেখো এই জায়গাটায় হাফ cos x আর মাইনাস হাফ cos x কেটে যাবে, কিন্তু এই জায়গাটা হাফ sin x মাইনাস মাইনাসে প্লাস হাফ sin x করে sin x হবে। কি বললাম বোঝা গেল? আচ্ছা তাহলে এই জায়গাটা হাফ, এটা ডিভাইডেড বাই এটা করলে dx আসবে, আর মাইনাস হাফ এই জায়গাটা আসবে cos x মাইনাস sin x ডিভাইডেড বাই sin x প্লাস cos x dx। তাহলে এই জায়গাটা হাফ x, এই জায়গাটা মাইনাস। এখন তুমি লক্ষ্য করে দেখবি, যদি আমি নিচেরটাকে z ধরি, এটাকে অবকল করে এটা মানে sin x কে অবকল করলে cos x করলে মানে sin x dx, তাই তো? তার মানে এটাকে আমি ডাইরেক্ট লিখছি log mod, তোমরা পরীক্ষার সময় দেখিয়ে দেবে, এটা প্লাস সি। তাহলে এইটা হয়ে গেল আমাদের পুরো অ্যান্সার, ঠিক আছে? দেখে নাও, খুবই ইন্টারেস্টিং অঙ্ক। আচ্ছা নেক্সট তাহলে আমরা একটু অন্য টাইপের একটা অঙ্ক করি, বুঝলাম, ঠিক আছে? এর ওপরই একটা অন্য টাইপের অঙ্ক। তো দেখো কিভাবে আসে অঙ্কগুলো। তো এই অঙ্কটা সাপোজ আমি তোমাকে বললাম tan x বাই 1 প্লাস tan x dx, ঠিক আছে? বলবে স্যার এই অঙ্কটা কি করে ক্যাটাগরির মধ্যে পড়ে? দেখো কি করে পড়ে, cot x দিয়েও আসতে পারে অঙ্কটা। তো সাইন কসে ভাঙাও এটাকে, তাহলে এই জায়গাটা আসবে cos x বাই sin x, এই জায়গাটা আসবে 1 প্লাস tan x দিয়ে রেখেছি, cot x তো দিইনি, তাহলে এই জায়গাটা কি আসবে? এই জায়গাটা আসবে হচ্ছে তোমার sin x বাই cos x ডিভাইডেড বাই 1 প্লাস sin x বাই cos x dx। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের? তাহলে দেখো যদি এলসিএম করি, সলভ করি, sin x dx ডিভাইডেড বাই sin x প্লাস cos x দাঁড়াচ্ছে, এটাকে এইমাত্র আমরা সলভ করলাম, তাই না? দেখেছো অঙ্কটা কিন্তু আলটিমেটলি সেমই হলো। তাহলে এরপরে এসএন ডে থেকে একটা ভালো অঙ্ক করে নিই, এই অঙ্কটা, ঠিক আছে? আচ্ছা এটা কাজ করি, ওপরেরটাকে মুছে দিই, তাহলে জায়গা পেয়ে যাবো। তাহলে এরকম অঙ্ক tan cot দিয়েও আসতে পারে, তো একটু সাবধান থাকবে, দেখে নেবে। অঙ্কটা বলছে 2 cos x প্লাস 3 sin x ডিভাইডেড বাই 3 cos x প্লাস 2 sin x dx। দেখো এইখানেও নিউমারেটর ডিনোমিনেটরে sin x আছে, ডিগ্রি সেম আছে, পাওয়ার 1 আছে। বলবে স্যার এখানে কি কনস্ট্যান্ট থাকবে না? থাকতেই পারে, তখনও সেম ফর্মুলা অ্যাপ্লাই করবো, সেম কনসেপ্ট অ্যাপ্লাই করবো। দেখো এই জায়গাটায় 2 cos x প্লাস 3 sin x ইজ ইকুয়ালস টু k1 ইন্টু 3 cos x প্লাস 2 sin x প্লাস k2 d dx of 3 cos x প্লাস 2 sin x। কেমন?
তাহলে 2 cos x প্লাস 3 sin x 3k1 cos x 2k1 sin x k2 minus 3 cos x plus 2 sorry minus 3 sin x plus 2 cos x লিখবো 2 cos x 3 sin x তাহলে এই জায়গাটা দেখো এখন আমি যদি cos x কে কমন নিই তাহলে 3k1 প্লাস 2k2 sin x কে কমন নিলে 2k1 3k2 আসবে তো কম্পেয়ারিং কোএফিসিয়েন্টস করলে কত হবে করলে হবে হচ্ছে 3k1 2k2 2 আর এই জায়গাটা 3 is equals to 2k1 minus k2 ওকে এটা এদেরকে সলভ করতে হবে তো সলভ করি আচ্ছা একটা কাজ করি এই পুরো ইকুয়েশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে এখানে 6k1 4k2 4 আর এই ইকুয়েশনটাকে 3 দিয়ে তাহলে 6k1 9k2 ইকুয়ালস টু 9 এবার সলভ করি 6k1 প্লাস 4k2 ইকুয়ালস টু 4 তাহলে কত আসছে আমাদের মাইনাস 13k2 5 তার মানে k2 এর ভ্যালু -5/13 আসছে তাই তো এবার আমরা এইখানে চলে আসি তাহলে এই জায়গাটা 3k1 প্লাস 2k2 ইকুয়ালস টু 2 হবে তাহলে 3k1 ইকুয়ালস টু 2 মাইনাস 2k2 তাহলে 2 মাইনাসে মাইনাসে প্লাস 10/13 তো এখানে 26 36/13 তাহলে k1 ইজ ইকুয়ালস টু 12/13 হচ্ছে আমাদের কি বললাম বোঝা গেল তাহলে এখন আমরা এই স্টেপটাকে লিখব তাহলে আমরা লিখব k1 তো 12/13 তার জায়গায় লিখব হচ্ছে আমরা 3 cos x 2 sin x minus 5/13 তার ডেরিভেটিভ তার মানে এই জায়গাটা আমাদের হয়ে যাবে -3 sin x 2 cos x dx divided by 3 cos x plus 2 sin x কেমন আচ্ছা এখন এটা হবে 12/13 dx মাইনাস এই জায়গাটা 5/13 হয়ে যাবে এখন লক্ষ্য করলে দেখা যাবে এইটাকে ডিফারেন্সিয়াল নিলে এটা আসে তার মানে এই জায়গাটা আমরা লিখতে পারি log mod 3 cos x plus 2 sin x plus c এইটা হচ্ছে আমাদের কমপ্লিট অ্যান্সার কি বললাম বোঝা গেল দেখে নাও এরকম অঙ্ক পরীক্ষায় কিন্তু আসে তাহলে এতক্ষণের ক্লাসে কিন্তু আমাদের ট্রিগোনোমেট্রির পোর্শনটা শেষ হলো এরপর আমাদের অ্যালজেব্রা বা বীজগণিতের পোর্শনটা বাকি সেটাও আমি করাবো করিয়ে আমি এসএনদের অঙ্কতে ঢুকবো কি বললাম বোঝা গেল না পুরো কনসেপ্টটা আমাদের আগে জানতে হবে লিখে নাও তাহলে এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এর পরের পার্টে ভিডিওটা খুব তাড়াতাড়ি দেবো কারণ তোমাদের সময় অনেক কম তোমাদের প্র্যাকটিসও করতে হবে রিভিশনও করতে হবে আমি বলবো প্র্যাকটিসের সাথে প্রতিদিন 15 মিনিটের জন্যই ম্যাথটাকে রিভিশন করে নাও 15 মিনিটের হয়তো দুটো অঙ্কই করলে সপ্তাহে 14খানা অঙ্ক হয়ে যাবে কি বললাম বোঝা গেল 30 যদি আধ ঘন্টা দিতে পারো তাহলে খুবই ভালো নতুন অঙ্ক তুমি 2 ঘন্টা করলে 1.5 ঘন্টা করলে আধ ঘন্টা তুমি পুরোনো অঙ্ক করলে কি বললাম বোঝা গেল কিন্তু ডেলি প্র্যাকটিসে রাখো নইলে কিন্তু হবে না তোমার টাইমটা খুবই কম